জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন নিয়ে চলছে নাটকীয়তা। দুইবার পেছানোর পর এবার তৃতীয়বারের মতো ঘোষণা এসেছে 11 সেপ্টেম্বর। শিক্ষার্থীরা বলছেন এবারও যদি ফেসতে যায় আন্দোলন অনিবার্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এবার সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হতে সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনের স্বপ্ন দেখছে, ঠিক তখনই একের পর এক পিছিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। প্রশাসনের পক্ষ থেকে 2 দফা তারিখ পেছানোর পর এবার তৃতীয়বারের ঘোষণা এসেছে 11 সেপ্টেম্বর। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে গভীর সংশয়। তারা বলছে প্রতিবারই আশ্বাস আসে কিন্তু ভোট আসে না। জাকসু নির্বাচন ছাড়াও শিক্ষার্থীরা চাইছেন হল সংসদ নির্বাচন। জাকসু করবার জন্য যে ন্যূনতম প্রস্তুতিটুকু প্রশাসনের নেওয়া উচিত ছিল, সেই জায়গায় প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা আসলেই আমাদের জাকসু নির্বাচনের ডেট দিয়ে শেষমেশ যখন জাকসু নির্বাচন করতে পারে না, তখন কিন্তু আমাদের আস্থার জায়গাটি আর থাকে না। তবে ছাত্র সংগঠনের নেতাদের দাবি, জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করে ঘোষিত তারিখেই জাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। ছাত্র সংগঠনগুলো থেকে যে দাবি জানানো হয়েছিল সেটি ছিল নির্বাচনের পূর্বে অবশ্যই ফেসিবাদের দোসর ছাত্রলীগের বিচার। জুলাইয়ের পরবর্তী প্রশাসন তালবাহানা করছে এবং দীর্ঘসূত্রিতা করছে। 3বারের মতো তারা ডেট পিছিয়েও এখনও তারা অগ্রগতি দেখাতে পারছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থী বান্ধব কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো দাবি আসলে তারা মানেনি। তারা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যত ধরনের পদ্ধতি গ্রহণ করা দরকার সেই পদ্ধতিগুলো এখন থেকে তারা কার্যকর করা শুরু করবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে 24-এর গণঅভ্যুত্থানের সাথে এই জাকসু নির্বাচন জড়িত। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তৎকালীন ছাত্র সংগঠন যেভাবে হামলা চালিয়েছে, আগামী 1 মাসের মধ্যে তার বিচার নিশ্চিত করে নির্বাচন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন নিয়ে তারা অংশগ্রহণ করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করছি যে এই ইলেকশনটি একটি ইতিহাস হয়ে থাকবে আমাদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ধারাবাহিকতায় আজ খাগড়াছড়িতে পদযাত্রা, গণসংযোগ সমাবেশ করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সোমবার দুপুর 12টার দিকে খাগড়াছড়িতে পৌঁছাবেন। তারা শহরে চেঙ্গি স্কয়ার থেকে পদযাত্রার যোগ দেবেন। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করবে। পরে মুক্তমঞ্চ সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সামান্তা শারমিনের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক 2 কর্মকর্তা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ মাহমুদ জাকারিয়া এ তথ্য জানান। এডিসি বলেন, ডাকাতির ঘটনায় গাড়ি চালক মাসুম মুনতাসির, সোর্স হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মাহমুদ ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত কর্পোরাল মুকুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ডিওএইচএস-এর ওই বাসায় 8 জন গিয়েছিল, তবে চেকপোস্টে 4 জন আটক হলে বাকি 4 জন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র ও অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে। সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ, সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল। সেই বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। গোপালগঞ্জে চলমান 144 ধারা কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7:15টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে। কারফিউ শিথিল হওয়ার সকাল থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। অভ্যন্তরীণ রোড সহ দূরপাল্লার সকল যানবাহন স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আরও 4টি মামলা সহ মোট 8টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা 8,404 জনকে আসামি করা হয়েছে। বিভিন্ন থানা থেকে নতুন 27 জন, জেলার 5 উপজেলা থেকে এ পর্যন্ত মোট 310 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবছরের এসএসসি সমমান পরীক্ষায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 2 প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থী পাশ করেনি। শিক্ষা ব্যবস্থার এমন ধ্বংসের কারণ হিসেবে শিক্ষার্থীর অনুপস্থিতি, শ্রেণীকক্ষে পর্যাপ্ত সময় পাঠদান না করা সহ শিক্ষক সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে শিক্ষার মানোন্নয়ন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এবারে 14টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় 122 শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে 6459 শিক্ষার্থী। এসএসসি দাখিল ও দাখিল ভোকেশনাল শাখায় অংশগ্রহণকারীর মধ্য থেকে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফলে উপজেলায় অকৃতকার্য হয়েছেন 1844 শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ের শীর্ষ তালিকায় রয়েছে পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মমিনপুর দারুল হুদা দাখিল মাদ্রাসা। এই 2 প্রতিষ্ঠানের 17 শিক্ষার্থীর কেউই পাশ করেনি এবছর। এদিকে শহরের মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও ফকিরবাজার বাহারুল উলুম আলিম মাদ্রাসা এবং আফতাবাবাদ দাখিল মাদ্রাসা থেকে একজন করে মোট 3 শিক্ষার্থী পাশ করায় শতভাগ ফেলের তালিকা থেকে নাম কাটিয়েছেন তারা। ফলাফল খারাপের কারণ জানতে এসব প্রতিষ্ঠানে গেলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্টরা। আর এটা হলে হবে কি, আমাদের প্রতিষ্ঠানটা তখন একটু এমপিও হইতে বাধাগ্রস্ত হবে, মানে এই জন্যে আপনাদেরকে বলতেছি যে একটু আপনাদের স্যাম্পেথি থাকলে ভালো। একজন কৃতিত্বের সাথে পাশ করেছে, বাকি 7 জন অকৃতকার্য করেছে। তবে ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষকদের দক্ষতা স্বল্পতা, শিক্ষার্থীদের অনুপস্থিতি ছাড়াও কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী বলে মনে করেন অভিভাবকরা। পড়াশোনা না ক্লাস না হলে তো রেজাল্ট খারাপ হবে, এটা স্বাভাবিক হয়। ছাত্ররা একজন না শিক্ষক ভালো না থাকলে ফেল তো করবে, অবশ্যই করবে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কথা বলি, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন বোর্ড আমরা অবশ্যই লিখবো যে এতগুলা শিক্ষক থাকতে একজনও পাস করবে না, তাহলে আসলে এটা দরকার। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হওয়া এবং তাদের শরীরচর্চা কুচকাওয়াজ করতে অসুবিধা সৃষ্টি করবে বলে মনে করছেন অভিভাবকরা। দ্রুত এই সমস্যার সমাধান চান শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিনিধি লিটন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1904 সালে। বর্তমানে এই বিদ্যালয়ে শিশু শ্রেণী সহ 6টি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 350 জন, শিক্ষক 8 জন ও 1 জন দপ্তরি। প্রাথমিক বিদ্যালয়ের 30% জমি খাজনা উপজেলা শিক্ষা অফিস পরিশোধ করে, বাকি 20% খাস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিদ্যালয়ের খেলার মাঠে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ 150 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতার সীমানা প্রাচীর তৈরি করছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খেলাধুলা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক ও মেধা বিকাশে ব্যাঘাত সৃষ্টি করবে মনে করছেন শিক্ষার্থীরা। আমরা স্কুলে একটু আগে আসি কারণ একটু খেলার জন্য, কিন্তু আমরা খেলতে পারি না। আগে খেলতাম, কিন্তু এখন মাঝখানে দেয়াল দেওয়া হচ্ছে বলে আমরা এখানে খেলতে পারি না। এখন আমরা সমাবেশ করতে পারি না, ভালো মতো পেটি করতে পারি না। ওয়ালটা আগে ছিল না, ওই পাশে যেতাম, এই পাশে খেলাধুলা করতাম, গেট দিয়ে বের হইতাম। বিষয়টি নিয়ে উদ্বেগ রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতি সপ্তাহে আমরা 2 দিন ওদেরকে বল খেলা বা অন্যান্য খেলায় অংশগ্রহণ করার জন্য দেই, তো এই সুযোগটা থাকছে না আর কি। এইটুকু জায়গার মধ্যে কোনো মতে ওদের খেলাধুলা করার, সমাবেশ করা তো সম্ভবই না, খেলাধুলারও থাকবে না। বহিরাগতদের অনুপ্রবেশ রোধ করতে ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে জানান ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। বহিরাগতরা ঢুকে প্রতিনিয়তই আমাদের শিক্ষার্থীদের ডিস্টার্ব করে থাকে, উৎপাত করে থাকে এবং ইফটিজিংয়ের ঘটনা ঘটে। শুধুমাত্র স্কুলের শৃঙ্খলা রক্ষাতে শিক্ষার মান উন্নয়নের খাতিরে কাজটা করা হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে দেয়াল তৈরিতে কোনো অনুমতি দেয়া হয়নি, এটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সিদ্ধান্তের বিষয়। সব ইনফরমেশন আগে আমি নিয়েছি, সময় নিয়ে দেখি তো আপনার বলতেছি এগুলো না, আমার অনুমতি দেওয়ার কিছু না, এটা তাদের কাজ, তারা কি করবে তাদের বিষয়। যত দ্রুত সম্ভব দেয়ালটি ভেঙে সমস্যার সমাধান চান ভুক্তভোগী ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারবেন। সোমবার রাত 12:01 সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান ও মোহাম্মদ শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিনুল হক, ডিআইও 1 চৌধুরী রেজাউল করিম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের 6টি থানায় অনলাইন জিটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত 12টায় সদর থানায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মোহাম্মদ মাহফুজ হোসেন, সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, অনলাইনের মাধ্যমে এতদিন শুধুমাত্র হারানো ও প্রাপ্তি বিষয়ক জিটি করা গেলেও এখন থেকে সব ধরনের জিটি বাড়িতে বসেই করতে পারবে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বরগুনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী বরগুনা জেলা তাঁতি দল। রবিবার বিকেল 5টায় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁতি দলের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, থানা বিএনপির সভাপতি তালিমুল ইসলাম পলাশ ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাব ইউনিয়নের এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার কীর্তনিয়া ইসব আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আরিফ ভুইয়া ছুরিকাঘাতে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি বিদ্যালয়ে যাওয়ার পথে ঝর্ণাঘাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসাদুল্লাহ নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে। হামলার পর তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী হামলাকারী আসাদুল্লাহকে ঘটনাস্থলে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে। নিহত আরিফ ভুইয়ার সাথে হামলাকারী আসাদুল্লাহর সিএনজি ভাড়া লেনদেন ছিল বলে উঠে এসেছে পুলিশের তদন্তে। ছেলে মেয়ে স্কুলে পড়ে না, তার সাথে স্কুল বা স্কুল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আরিফের সাথে ক্লেশের সঙ্গে আমার মনে হয়, যেহেতু তার কোনো ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে না, সেও স্কুলে কোনোদিন ঢুকছে না, দেখি নাই। মাত্র বাড়ির থেকে আসছে, আয়সা এখানে দাঁড়াইছে, আমার দোকানের সামনে দাঁড়াইছে, আমার সালাম দিছে, সালামটা লইছি। এইটুকু সময়ের ভিতরে ওই ঘাতক আয়সা পরে পিছন দিয়ে ছুরি মেরে দিছে। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ভিএম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান মাইটিভি সুনাম ক্ষুণ্ণকারী চিহ্নিত প্রতারক বিলকিস জাহানের সহযোগী ভেজাইলা সুলতানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুলতান বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইটিভির নামে অপপ্রচার চালিয়ে আসছিল। পুলিশ জানায়, তার নামে চাঁদাবাজি সহ কয়েকটি মামলা রয়েছে। এর ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।